আমি কেন কাঁদলাম, আমি কেন কাঁদছি আমি জানি না, কিন্তু আমি চোখের জল ধরে রাখতে পারলাম না। এটা কিন্তু সত্যি কথা। আমার বুকটা ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে? সংসারটা কি আমার? আমার নয়, তবু আমার বুকটা ফেটে যাচ্ছে। চোখ দিয়ে জল যেন মনে হচ্ছে আমি আটকাতে পারছি না। আমি কি কাঁদতে চেয়েছি? না, তবু চোখে জল আটকে রাখতে পারলাম না। সত্যি বলছি, বুকের ভেতরে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে সেটাও জানি না। চলো ভিডিওটা দেখো, দেখার পর বলো। সত্যি এরকমও মানুষ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতেই সকলকে স্বাগতম। বহিনের আজকে গৃহপ্রবেশ। আমি জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আমার মানে কেমন লাগছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কেমন যেন আমার মনে হচ্ছে কি, ও কী করে কি সুন্দর করে টোটোতে উঠে চলে গেল। মানে ঠাকুরের সিংহাসন থেকে যখন ঠাকুরগুলো নামাচ্ছিল না, বাবা লোকনাথ বা গোপালকে নামাচ্ছিল, আমার যেন মনে হয় বুকের ভেতরটা না চিনচিন 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 করে উঠলো। মানে ওর নামানো দেখে, মানে বাবা লোকনাথকে নামিয়ে কাগজে মোড়ালো, ইয়ে করলো। আমি জীবনে পারবো না, জীবনে না, আমার দ্বারা এসব হবেই না, অসম্ভব ব্যাপার। আমি মানে মানে ওর ভিডিওটা দেখছি, আমরা ভিডিও ফিল করি, অবশ্যই ফিল করি বলে কিন্তু তোমাদের ক্যামেরার সামনে এসে বলি। ও ঠাকুরগুলো নামাচ্ছে, আমার মানে মনে হচ্ছে যেন কি আমার সিংহাসন থেকে কেউ ঠাকুর নামাচ্ছে। মানে আমি এই রকম কন্টেন্টের কাঁথায় আগুন, আমি জীবনে পারবো না। মানে আমার এত, মানে সত্যি বলছি, বাবা লোকনাথকে বলছি, সত্যি বাবা লোকনাথ, যদি ওর উপরে অত্যাচার হয়ে থাকে আর ও যদি সত্যি গিয়ে থাকে, তাহলে তুমি ওর পাশে দেখো। আর যদি তোমাকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য যদি খেলা করে, তুমি এই খেলাটা দেখিয়ে দিও মানুষকে, যে সত্যি ও কীরকমভাবে মানুষের, প্রত্যেকটা মানুষের ইমোশনস নিয়ে খেলেছে। এবং ওই যে ঠাকুরগুলো, যে সিংহাসন, ঠাকুরকে অবধি কন্টেন্ট বানিয়ে ওর যে ইয়ে করেছে। যাই করে দেখো, ঠাকুর আমরা একটা প্রতিষ্ঠিত বাড়িতে রয়েছে, আমার সংসারের ভেতরে আমি নিত্য নৈবেদ্যে পুজো করছি, সেটা তোমাদের দেখাচ্ছি, সেটাও কিন্তু আমার সংসারের একটা কাজের ভেতরে পড়ছে, এটা আলাদা। কিন্তু কন্টেন্ট করার জন্য ও জাস্ট আজকের ভিডিওটার ভেতরে মেন টপিক ছিল, কন্টেন্ট কী ছিল জানো? পুজো করাটা। কারণ টেপি, মন্দিরা, মারিয়া যে ভুলটা করেছে, সেই ভুলটা কিন্তু ও করেনি। ও প্রত্যেককে কী বলেছে কমেন্ট বক্সে, যে তোমরা শেষ অবধি দেখো না, না দেখেই কমেন্ট করে ফেলো। এই কমেন্টগুলো দেখছিলাম আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবো ভেবেছি, যে বড় সিংহাসন থেকে নামিয়ে নিয়ে গিয়ে ঠাকুরদের আমি ছোট ছোট সিংহাসনে বসিয়েছি। কী ক্রেডিটের কাজ করেছি আমি। ভগবানের দিব্যি বলছি, ভগবানের দিব্যি, বাবার লোকনাথের দিব্যি, আর ওর ঘরের ওই ননির দিব্যি বলছি। আমি যদি এতটুকুও যদি অনুভূতিটা আমি মিথ্যে বলে থাকি, যেন ভগবান আমার বিচার করে। আমি না শুধু ভাবছি কি, ওর বুক ফেটে যাচ্ছে না? ও যে ঘর থেকে বেরিয়ে টোটোর মধ্যে বসলো, আজকে ওর বুকের ভেতরে কাঁদছে না? কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কী সুন্দর কুর্তি পরে সেজে গুজে চান করে ড্রেস পরে ওর মা কী সুন্দর গিয়ে খাটের উপর বসে মানে প্রসাদ খেয়ে, তারপরে বাইরে গিয়ে হোটেলে গিয়ে মিক্স ফ্রাইড রাইস, মানে আমি, ও মাই গড, ভগবান, হে ঈশ্বর, হে ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো, আর যদি সত্যি তুমি 5G ল্যাপটপ ব্যবহার করে থাকো, আর যদি সত্যি তোমার ইন্টারনেটের পাওয়ার থেকে থাকে, তুমি এর বিচারটা করে দেখিও। আমি বলবো, এই যে প্রত্যেকটা কমেন্ট বক্সে যে মানুষগুলো না যে লিখছে, যে সত্যি খারাপ লাগছে। আবার কেউ তো ওকে তো জমের মতো ভয় পায়, ওর ভিউয়ার্সরা ওকে ভয় পায় কেন আমি এটা বুঝি না। আমার ভিউয়ার্স ভীষণ বিন্দাস থাকে, ওর ভিউয়ার্সরা ওকে জমের মতো ভয় পায়। তারা আবার দুঃখের কাহিনী লেখার পরেও আবার গড ব্লেস ইউ, ভালো থেকো, তোমার নতুন সংসার, নতুনভাবে তুমি যে পদক্ষেপ নিয়েছো সেটা যেন ইয়ে হয়, সাকসেস হয়। তোমরা বুঝতে পারছো না? তোমরা সংসার করোনি, তোমরা পারবে? তোমাদের বাড়ি থেকে তোমাদের স্বামী গালাগালি দিয়েছে বলে, ধরো যাই গালাগালি দিই, মারাত্মকভাবে গালাগালি দিয়েছে, তবুও তোমরা পারবে বাড়ি থেকে, সিংহাসন থেকে ঠাকুরগুলো নামিয়ে নিয়ে বেরিয়ে যেতে? কন্টেন্ট। আজকে আমার মারিয়াকে বলতে ইচ্ছা করে, এই মারিয়ার বিয়ে কাল হয়ে দাঁড়ালো আজকে ওই ঠাকুরের নগরের ওই পরিবারের ওপরে। মারিয়ার বিয়ে আর মারিয়ারের ভিউজ, তাহলে দিব্য সুন্দর সংসারটা চলছিল, দিব্য সুন্দর সংসার। যেমন পোকলা এসে টেপির জীবনে একটা ঝড় বইয়ে দিয়ে গেল, তেমনি মারিয়া বিয়ে করে আর মারিয়া ওই গাদা গাদা ভিউজ পেয়ে এর সংসারটা একদম ভাসিয়ে নিয়ে চলে গেল। লোভ কত বড় বালায়,
লোভ মানুষকে কিভাবে অন্ধ বানিয়ে দেয়। ওর ভিডিওর ভেতরে শুধু আজকে জাস্ট কন্টেন্ট ছিল পুজো করা, কারণ ও জানে, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে ভিউয়ার্সকে কোন জায়গায় জব্দ করতে হবে, কোন জায়গায় ওদের মনটাকে ধরে রাখতে হবে। ম্যাক্সিমাম আমাদের ভিউয়ার্স সাংসারিক, ম্যাক্সিমাম, কারণ তারা ঘরে শুয়ে বসে থাকে বলেই কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দেখে, ব্লগ দেখে, তারা সার্ভিসম্যান না। হ্যাঁ, আর সার্ভিসম্যানরা কম, তারাও কিন্তু গৃহিণী, যারা সার্ভিস করে তারাও গৃহিণী, তারাও তাদের সংসার সামলেই সার্ভিস করছে, তার ভেতরেও ফাঁকে ফাঁকে ব্লগ দেখছে, কারণ বাইরে থাকে, কেউ কেউ বাইরে থাকে, কেউ কাজে ব্যস্ত থাকে, সংসারে এইরকম লুপ্ত উঠাতে পারে না, সেই কারণে তারাও ব্যস্ত জীবনের ভেতরেই সংসার জীবনগুলোকে দেখতে ভালোবাসে, তারা দেখছে। তারা জানে ওইসব মানুষগুলোকে কোন জায়গায় কোন কোন মানে শিরাটায় চাপ দিতে হবে। দেখো আমাদের যখন পালস মাপে ডাক্তার, তখন আমরা যেটা মাপতে পারবো না, তারা কিন্তু ঠিক এই পালস মাপার ভেতরেও শব্দের ওপরে বলে দেবে এ কতটা উইক না, এ প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না। জানো এই পালস মেপেও বলা যায় যে প্রেগনেন্ট কি না, কারণ তখন কি পালসের সেকেন্ডের মধ্যে কত ইয়ে করে চলে, 1 সেকেন্ডে কতবার ডিপ 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 করবে, ওরকম একটা করে কাউন্ট করা যায়, সেটা দেখিয়ে ওরা বলে দেয়। তো এইটা হচ্ছে, ও জানে যে ভিউয়ার্সকে কোন জায়গায় চাপ দিতে হবে। হ্যাঁ রে, তোর বাড়ি কিচ্ছা কেলেঙ্কারি হচ্ছে না, ম্যাক্সিমাম কিচ্ছা কেলেঙ্কারি হলেই তবেই মানুষ বাড়ির বাইরে বেরোয়। তোর স্বামী তোকে বকছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, তুই তো, তোর স্বামী ভালো, স্বামী ভালো, সবার স্বামী ধর্মেশ্বর, তোর স্বামী ভালো, সবার স্বামী খারাপ, তোর স্বামীর সঙ্গে তো সবার স্বামী কম্পেয়ার করেছে। দেখো আমি আজকে সুখী হলে তবে তোর দুঃখ, মানে ওকে দেখে বুঝবো যে সত্যি ও সুখী না, ও দুঃখী, কারণ আমি সুখ এরকম হয়, আমার স্বামী কই আমাকে তো বকে না, ওর স্বামী ওকে বকে, তবেই কি আমি ওর স্বামীকে আঙুল তুলতে পারবো। আমার স্বামী আমায় বকছে, অথচ ওর স্বামী ওকে বকলে তাকে বলছে এই ধর্মেশ্বর তোর স্বামী সাহস হয় কী করে তোকে বকে, অথচ আমি বাড়িতে আমার স্বামীর বকা খাচ্ছি, সেটা তো হতে পারে না, তাই না। আজকে আমি অন্য মানুষকে তখনই বলবো যখন আমি পারফেক্ট থাকবো। এই যে আমি বারবার বলি, কেউ কি এসে কারোর কাছে গিয়ে অভিযোগ জানাচ্ছে কেউ যে আমাকে ঠকিয়েছে? আমার স্বামী কি কারোর কাছে অভিযোগ জানাচ্ছে সীমা আমাকে ঠকিয়েছে? আমার ছেলে মেয়ে কি কারোর কাছে অভিযোগ জানাচ্ছে আমার মা আমাকে ঠকিয়েছে? জানাচ্ছে না তো। কোনো কমেন্ট বক্সে গিয়ে কি মনের দুঃখ লিখে আসছে? কেউ লিখে আসছে না তো। আমি যা করছি ক্যামেরা তো অন আছে, আর আমার মাঝে মাঝে ব্লগের মতনও ভিডিও যায়, মানুষের দেখা পড়লে লাইভ করে 1.5 ঘন্টা 2 ঘন্টা, যখন অশান্তি থাকে সেটাও তোমরা বুঝতে পারো যে সীমাদির বাড়িতে এখন একটু প্রবলেম আছে, সীমাদি লাইভে আসছে না। আবার যখন প্রবলেম থাকে না সেটাও তোমরা বুঝতে পারো না, সীমাদি এখন ওকে আছে, সীমাদি এখন বিন্দাস আছে। শুভদা অসুস্থ থাকলেও তোমরা বুঝতে পারো না সীমাদি মন খারাপ, সীমাদি নিশ্চয়ই শুভদার কোনো প্রবলেম হচ্ছে। আবার আমি খুশি থাকলেও তোমরা বুঝতে পারো না সীমাদি আজকে একদম মন ফুরফুরা, একদম সীমাদি আজকে মারাত্মক লেভেলের আনন্দে আছে। এটা আমাকে দেখে তোমরা বুঝতে পারো, তো ওকে দেখে তোমরা বুঝতেই পারিনি যে ওর হাজব্যান্ড ওকে এতটা টর্চার করতে পারে। ও ঠাকুরের সিংহাসন থেকে কিভাবে ঠাকুরগুলো নামিয়ে নিয়ে গেল গো, মা কালীর দিব্যি, ভগবানের দিব্যি, মানে আমার না ও ঠাকুরটাকে যেই ছুঁয়েছে না, আমার বুকের ভেতরে ছ্যাপ করে উঠেছে। আমি এই ভিউজ আমি চাই না, আমার 2000 হোক, আমার 1000 হোক, আমার 500 হোক, আমি এই ভিউজ চাই না। আমি মানে অসম্ভব ব্যাপার, আমি পারবই না। আমার সাজানো সংসার, আমার হাতে গড়া, আমার মানে ওর তো নিচের ঘরে ঠাকুর ছিল না তো। ও তো ওই মিট আপে যাওয়ার পর, ঠাকুর আনার পর, তারপর ও পুজো শুরু করে, নাহলে তো ওর তো পুজো, সেই সিংহাসন কিনে পুজো করে ঠাকুর বসিয়ে আমরা স্বামী স্ত্রী, অসম্ভব। না 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 না, আমি পারবো না, আমার দ্বারা এসব, মানে আমি মানে গড়াগড়ি খাবো। হ্যাঁ, আমি রাগ করে বেরিয়ে যাব, আমি যখন রাগ করে বেরিয়ে যাবো, আমি শুভর সাথে তো কথা তো দূরে থাক, আমি কোনো দিকেই তাকাবো না। আমি বললাম আমি এক কাপড় পরে বেরিয়ে যাই। আমার কৃষ্ণার বাড়িতে আমার এক ব্রিফকেস শাড়ি এখনও পরে আছে, একটা ছোটো অ্যাটাচিতে শাড়ি, নাইটি, চুড়িদার, মনে হয় 2 মাসের ওপরে পরে আছে। 2 মাস না কমাস, আমি অনেক কমাস, মানে আমি রাগ করে ওইগুলো নিয়ে গেছি। 1 দিন না 2 দিন, 1 দিন থেকেছি, 1 দিন না 2 দিন থেকে পরের দিন বাড়ি চলে এসেছি। আমি মানে জিনিস বইতে পারি না তো, ট্রেনে করে বেরিয়ে চলে এসেছি ভোরবেলায় করে, আর আমি কিন্তু ওর জিনিসগুলো এখনও আনতে যাইনি, মানে এখনও আনিনি। এই অসম্ভব ব্যাপার, আমি পারবো না, না 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 না, আমার দ্বারা আমি এইসব, উফ, আমার বুকের ভেতরে, মানে ওর ব্লগ দেখে আজকে আমার, সত্যি বলছি, ওর ব্লগ দেখে আমার কেমন জানো, আমি যে মানুষ এতটাও, মানে এরকম করেও ভিউজ কামায়, এরকম করেও মানুষ সংসার ভাঙে, এই কথার জন্যও মানুষ আলাদা হয়ে যায়,
হ্যাঁ না, ওদের আলাদাটা তো সেই মারামারি ধরাধরি করে সেই আলাদা নয়, তার জন্য আমরা নিতে পারছি না। নিয়ে নিলাম তো, এই তো তুই তো ফ্ল্যাট বাড়িতে চলে গেলি, ঠাকুর নিয়ে চলে গেলি, তোকে নিতে পারছে না, তোকে মানুষ বোঝাচ্ছে, বারণ করছে। সে টিটকিরি মেরেই হোক, সে ভালোবেসেই হোক, সে বকা দিয়েই হোক, মানুষ বোঝাচ্ছে যে সংসার ছেড়ে কন্টেন্ট করা এটা কোনো কাম্য নয়। দেখ ঝিলিলিলি কিন্তু পস্তায় পস্তায়, দুটো মেয়েকে নিয়ে রাত দুপুরে রাস্তায় বেরিয়ে যাও, ঘর ভাড়া থাকা। আমি অবাক হয়ে যাই, অবাক। সত্যি এটা জীবন? সত্যি বলো তো জীবন এটা? না, এটা কোনো জীবন না। মা মেয়ে গিয়ে কি সুন্দর ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস আর চিকেনের দো পেঁয়াজ বা চিকেন দো পেঁয়াজা খেয়ে চলে এলো। এটাও জীবন? এটাও আমাদের মানে এটা কে করছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে এতদিন অন্য লোকের খুদ বের করে বেড়াতো। সত্যি এরা সাংসারিক? এরা অন্যের, এই যে জ্ঞানদা বুড়ির মতো অন্যের সংসারকে নিয়ে জ্ঞান দেয়, এরা সাংসারিক? হ্যাঁ, রাগ হয়েছে। মানে আমি আমার বরকে ছেড়ে যেতাম, কত ওর বুকে কষ্ট হতো যে অসুস্থ মানুষকে রেখে রেখে তুই চলে যাস। আমি আমার স্বামীকে রেখে এক রাত আমি আমার বাপের বাড়িতে গিয়েও ঠিক করে থাকতে পারি না, আমি কখন ফিরবো। একেবারে আমার প্রবলেম না থাকলেই নয়। তবে পোষ্যটাকে কোথায় রেখে গেছে? পোষ্যটাকে তো নিয়ে যায়নি মনে হয়, ওটা মনে হয় ওই কারোর বাড়িতে রেখে গেছে, ওই যে মাপলার টাপলার দিয়েছিল ওদের বাড়িতে রেখে গেছে। আমি মানে সত্যি বলছি, আমি জাস্ট অবাক হয়ে গিয়ে দেখলাম, চোখের সামনে দেখলাম। মন্দিরাকে দেখেছি, মন্দিরার বাড়ি ছাড়ার উন্মাদনা বা বাড়ি ছাড়ার পরিস্থিতি অন্যরকম ছিল, টেপির বাড়ি ছাড়ার পরিস্থিতি অন্যরকম দেখলাম। এর ধীরে সুস্থে ধীর স্থির হয়ে ঠাকুর গুছিয়ে গাছিয়ে নিয়ে, মানে মন্দিরা গয়নার পোটলা গোছাচ্ছিল। সেই লাস্ট দিন গয়নার একটা বাক্স ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, মনে আছে তো? ওটা ব্যাগ ভর্তি কিন্তু গয়না পুড়েছিল, দিয়ে গয়নাটাকে বোধহয় বাড়িতেই রেখে এসেছিলো, তারপর আবার ফোন করে ওকে দিয়ে ওর বাবার হাত দিয়ে পাঠিয়েছে। মানে গয়নার প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করছিল, আর এ ঠাকুর নিয়ে দৌড়াদৌড়ি করছে। এ ছুটে চলে গেছিলো ওকে কাঁদ দিতে। কিরে, তোর এই দুঃখের সময় তুই যে কাঁদ দিয়ে এলি তোর মন্দিরা বোনকে, মন্দিরা বোন এলো না? ও তুই তো শক্তপক্ত, তোর থেকে মন্দিরা তো পুরো উন্মাদ ছিল, পাগল মনে হচ্ছিলো, যেন রেল লাইনের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কি অবস্থা, না পোশাকের ঠিক, না খাওয়া দাওয়ার ঠিক, না জামা কাপড়ের ঠিক, কিচ্ছু না। মানে মন্দিরা তখন কি করছিল, মন্দিরা তখন কি করছিল শুধু ভগবান ঈশ্বর সে জানে। যে মন্দিরার আমরা ভিডিওগুলো যে দেখছিলাম সেগুলো কি দেখছিলাম, আর একটা আমরা কি দেখলাম? বাড়িতে নাইটি পরে পুজো করে, আর কি সুন্দর শাড়ি টাড়ি পরে, সত্যি মনে হচ্ছে যেন একদম নতুন সংসার পাততে চলে গেল। এখানে তো এখনও রান্নাবান্নার ব্যবস্থা হয়নি, দাঁড়াও, কুচিনা টাইলসের মার্বেল, তারপরে হচ্ছে রান্নাঘর, ওই কেন ওগুলোকে কি বলে, মডেলার কিচেন করার পর এখনও লোকের বাড়ি গিয়ে রান্না, মানে ভাড়ার ফ্ল্যাটে গিয়ে এখন রান্না করবে, সেগুলো দেখাবে। আর একটু কষ্ট মষ্ট পর্দা কেনার পয়সা টয়সা না থাকে। এখন তো মোটামুটি মাস শেষ, মানে মাসের আবার পেমেন্ট আবার 22-23 তারিখে ঢুকবে, তার আগে তো মোটামুটি হাতটা খালি। দেখো মারিয়ার মতো তোমরাও যদি ওকে কিছু অ্যাকাউন্টে পাঠাতে পারো পাঠাও গো। খুব দুঃখে আছে, খুব কষ্টে আছে সত্যি। আমি ওর কষ্ট আর দুঃখ আর ওর এই মানে নিষ্ঠুরতা দেখলাম, সত্যিও নিষ্ঠুর। তোমরা মানো চাই না মানো, আমার কিছু যায় আসে না। আমি ওর ভিডিওটা দেখে, ওরকে দেখে আমি বুঝলাম ও পাথর, ও একেবারে পাষণ্ড, ওর ভিতরে কোনো মায়া নেই, কোনো দুঃখ নেই, কোনো দরদ নেই, না কিচ্ছুর প্রতি নেই। ও ঠাকুরগুলোকে যখন নামাচ্ছিল আর মা দুর্গাটাকে যখন রেখে এলো না, কেমন যেন মা দুর্গাটাকে একা করে দিল না একটা সিংহাসনে। দেখো এগুলো কিন্তু আমাদের স্বপ্নের জগৎ, এগুলো আমরা তৈরি করি, এগুলো আমাদের কাল্পনিক চিন্তাভাবনা। এই যে একটার পর একটা ঠাকুর সাজানো, এই ঠাকুর আমরা যেমনভাবে প্রথমবার সাজিয়ে থাকি, আমরা ঠাকুর সিংহাসন পরিষ্কার করি, কিন্তু আমরা ঠাকুরগুলোকে ঠিক সেমভাবে রাখার চেষ্টা করি। কখনো হ্যাঁ এদিক আর ওদিক করি, এদিক ওদিক করি, কিন্তু যেই সিংহাসনে যে কটা ঠাকুর তাদের কাছেই থাকতে দিই, যেন মনে যেন ওরা ওদের আত্মীয় হয়ে গেছে, ওরা ওদের কাছের মানুষ হয়ে গেছে। সেখান থেকে যখন 2-3টে ঠাকুর সরিয়ে নেওয়া হয়, তখন আমাদের বাড়িতে আমার হচ্ছে লক্ষ্মী গণেশ, প্রতিবার মাটির লক্ষ্মী এনে পুজো করা হতো, আড়ি পেতে মাটির লক্ষ্মী এনে পুজো করা হতো। তাই প্রতি বছর তো লক্ষ্মীটাকে ইয়ে করতে হয়। তাই যখন ওইটা লক্ষ্মী আবার বিসর্জন দেওয়া যায় না, লক্ষ্মীকে হয় ছাদের মাথায়, নয় গাছের তলায় যে
অসত গাছের এরকম। লক্ষ্মী আবার বাড়ির আমার আবার এটা আমার মনের কুসংস্কার, আমি তোমাদের বলছি না যে এরকম নিয়ম, এটা আমার মনের কুসংস্কার। আমি লক্ষ্মী ঠাকুরকে ঘর থেকে বের করতে পারতাম না। তা আমি এবার বললাম না, আমি আর মাটির লক্ষ্মী ঠাকুরের পুজো করবো না। যখন আমি একদম আমার সংসারের শুরুতে লক্ষ্মী ঠাকুর পেতেছি, আমি মাটির লক্ষ্মী ঠাকুর আর পুজো করবো না, আমি পিতলের লক্ষ্মী, যেটাকে আমি প্রতি বছর, সত্যি আছিস, প্রতি বছর ধুয়ে মুছে পরিষ্কার করে আমি পুজো দিতে পারবো, আমি যেটাকে পরিবর্তন করতে হবে না। কারণ একটা বছর আমি যাকে পুজো করি না, তার প্রতি আমার টান, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সব জন্মে যায়। তারপর তাকে বাতিল করতে ইচ্ছা করে না। বাতিলটা আমার লাইফে নেই, আমি তাকেই বাতিল করি যেটা দেখি না আর রাখা যাবে না। আর সত্যি মানে এরপর আমার নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না এখানটায়, যদি এখানে একে বাঁচিয়ে রাখি তাহলে আমার সেখানটায় সেরকমভাবে, তখনই আমি তার কাছ থেকে সরি। আমি মানে আমার কত পুরনো নাইটি পাইটি, আমার মানে কী আছে, অনেক জিনিস আছে, মানে আমি ফেলতে পারি না, আমি ফেলে দিতে পারি না। হ্যাঁ, সেটা অন্য কোনো কাজে লাগলো বা অন্য কোনো দিলাম বা অন্য কেউ পড়লো, অন্য কিছু করলাম, সেটা ওই যে অনেক আছে না, জিনিসপত্র পোটলাম উটলি করে ফেলে দিল, আমি এগুলো পারি না। আমার প্রত্যেকটা জিনিসের প্রতি মায়া, টান। আমি শুভর ওপর রাগ হলে বা যদি সত্যি আমার আত্মসম্মান, প্রথমত আমার হাজব্যান্ডের কাছে তো আমার কোনো আত্মসম্মানই নেই। সবার আগে তার সাথে যখন আমি আমার সমস্ত কিছু শেয়ার করছি, আমি সমস্ত কিছু দিচ্ছি, সেখানে আত্মসম্মানের তো প্রশ্নই আসবে না। আত্মসম্মান তো থাকবে আমার বাইরের মানুষের কাছে, একদম। আমার নিজের লোকের কাছে আমার কোনো আত্মসম্মান নেই, না। এটা আমার চিন্তাধারা, আমি আমার চিন্তাধারা তোমাদের কাছে শেয়ার করছি। আমি বলছি না তোমাদের মধ্যেও এই চিন্তাধারাটা থাকার দরকার, কিন্তু এটা থাকলে ভালো। এই চিন্তাধারাটা যদি রাখো ভালো। আমি আমার একটা স্বামীর সামনে যখন সব লজ্জা, হায়া, শরম সব কিছুকে সরিয়ে তাকে আমি আমার কাছে টেনে নিচ্ছি, তার সাথে আমি আমার এমন কিছু জিনিসের সাথে জুড়ে যাচ্ছি, একটা এমন সম্পর্কের ভিতরে আমরা এমন একটা বাঁধনে জুড়ে যাচ্ছি, সেখান থেকে আরেকটা প্রাণের সৃষ্টি হচ্ছে। এরপর আর তার কাছে কী আত্মসম্মান, কী লজ্জা। আজকে বলছি তো, সত্যিকারের যে কোনো প্রবলেমে, যে কোনো ব্যথা, যে কোনো গোপন থেকে গোপন জায়গায় ব্যথা করুক, যন্ত্রণা করুক, ফোড়া হোক, আমরা বাইরে মানুষের কাছে গিয়ে অতটা ইজি না। আমরা ডাক্তার যে আমাদের চিকিৎসা করবে তার কাছেও আমরা জড়তা থাকবো, কিন্তু নিজের হাজব্যান্ডের কাছে একদমই না। দেখো 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 এখানটায় কী হয়েছে, দেখো কিসের আত্মসম্মান তার কাছে, কিসের? হ্যাঁ, সে যদি আমাকে বাজে কথা বলে, তাকে আমি বুঝিয়ে দেবো তুমি এটা অন্যায় করেছো, তুমি আমাকে যেটা বলেছো আমি এর প্রাপ্য নই, তুমি আমাকে বলেছো, এবং তার জন্যে তোমার আমার কাছে ক্ষমা চাইতেই হবে। যতক্ষণ না চাইছো ততক্ষণ আর কোনো কথা হবে না। এই আত্মসম্মান দেখাতে গিয়ে এই সংসার ত্যাগ আমার দ্বারা না, আমি আমাকে দিয়ে নেবো না। আমি যে সবাই হব তা তো নয়, সবার আলাদা আলাদা চিন্তাধারা, সবার আলাদা আলাদা আত্মসম্মান, সবার আলাদা আলাদা ইয়ে। জ্ঞান দিস কী করে রে তুই লোককে? আমি বলতে চাইছি, যখন তুই এত জেদ, তোর ভেতরে এত অহংকার, তোর ভেতরে এত দম্ভ, তুই যখন নিজের বাড়ির বড়োদেরকে মানিস না, সম্মান করিস না, তাদের কথার কোনো মান রাখিস না, তুই অন্যকে জ্ঞান দিস কী করে? তুই অন্যকে নিয়ে ভিডিও করিস কী করে বলতো? কী করে করিস? কোন মুখ নিয়ে করিস? কোন মুখ দিয়ে তুই এই কথাগুলো বলিস? যে বাড়িতে চুলোচুলি হবে না, যে বাড়ির সত্যিকারের যদি আঘাত লাগে, আজকে বলছি যে ফোকলা ভিডিওগুলো করছে, ফোকলা লাইভগুলো করছে, এই যে লাইভগুলো চটচট করে লাইভে চলে আসে, লাইভে পাগলামি করে যাচ্ছে, কেন? ফোকলার দোষ না, ফোকলা মনের যুদ্ধে হেরে যাচ্ছে। যখন মনের সাথে আর ওর ভালোবাসার সাথে বা জেলার্সির সাথে, হিংসা বলতে জেলার্সি, মানে টেপিকে অন্য কারোর সাথে যখন দেখছে, আর এই মনের সাথে লড়াইও যখন হেরে যাচ্ছে, তখন ক্যামেরা খুলে সব বলতে থাকছে। এটাকে বলে মনের লড়াই, এটা বলে ভালোবাসার লড়াই। সত্যিকারেরই যদি এরকম কিছু হয় না, তখন এক পক্ষ বলে যাবে আর এক পক্ষ একদম মুখে কুলু এঁটে কখনোই থাকবে না। শুভ থাকবে। আমি শুভর নামে মিথ্যে ব্লেম দিয়ে বেরিয়ে যাব, আর তোমাদের কাছে শুভর নামে বদনাম করে আমি ভিউজ কামাবো, ইনকাম করব, ভালোভাবে আলাদা বাড়িতে থাকবো, শুভ থেমে থাকবে? শুভ মাম্পিকে রাতারাতি বলবে আগে আমাকে চ্যানেল খুলে দে। আমিও সবাইকে বলবো পিঙ্কি কী করে বাড়ি থেকে বেরিয়েছে। পিঙ্কি এমনি এমনি বেরোয়নি, পিঙ্কি বেরোনোর আরও অনেক কারণ আছে, সেগুলো বলবো। ফোন খুলে আমাকে ক্যামেরা খুলে দে, চ্যানেল খুলে দে, আমিও বলবো, সবার জানার দরকার। 30 বছর সংসার করেছি, সুব্রতই বলবে সবাইকে, বলবে
যদি দেখে ও সেই দোষটা করেনি, অথচ আমি সেই বদনামটা ওকে করছি। আর সোশ্যাল প্ল্যাটফর্মে বদনাম মানে সারা দুনিয়ার লোক দেখছে, আমি কৃষ্ণনগরের লোকও দেখছি, আমার পাড়ার লোকও দেখছে, সবাই দেখছে আমায়। তো সেই ভিডিওগুলো সবার কাছে যখন ওই মা সুব্রত এরকম, তাহলে কই আমরা তো দেখিনি, তাহলে তো পিঙ্কি মিথ্যা কথা বলছে। কেউ না কেউ কোথাও না কোথাও টুক টুক করে জানিয়ে দেবে, না গো এটা নয় এটা। সুব্রতও ক্যামেরা খুলে বলবে, না গো এটা নয় এটা, আসল সত্যিটা তোমরা জানোই না, পিঙ্কি যেগুলো বললো সেগুলোর ভেতরে কতটা সত্যি আছে। কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছুভাবে তোমার অবধি খবর চলে আসবেই, তোমাদের অবধি আসবেই আসবে। এই টোটো দেখে একা একা, তার মানে তোকে কেউ পছন্দ করে না, তো শ্বশুরবাড়ির লোকরা একদমই। আসলে আমরাও তো পছন্দ করি না তোকে। দেখ ওয়াইটিতে তুই বল, তোর ওই গুণাগাতা ভিউয়ার্স তারা কিন্তু তোর সঙ্গে সংসার করে না, তারা তোকে কী বলতো ওই ধোঁয়া দেয়, মানে হাওয়া দেয়। আরে হ্যাঁ, ভিউতেই তুই তো ওটাই চাস, সেইটাই দেয় তোকে, তুই ভিউ পেলেই খুশি, একদম ওই ভিউ পেলে খুশি, ও ভিউ দেয় আর তোকে মিষ্টি মিষ্টি কতগুলো কথা বলে, আর তুই অন্যকে নিয়ে ওই যে অন্যের বরগুলোকে ধম্মেশ্বর বলিস। দেখ অন্যের লোককে ধম্মেশ্বর বলতে বলতে আজকে তুই প্রমাণ করে দিলি তোর বাড়িতেই একটা ধম্মেশ্বর আছে, যার ক্ষমতা নেই একটা পায়খানা বাথরুম বানানোর, সরি বাথরুম বানানোর। যেই বাথরুমটা তোকে রোজগার করে তোর স্বপ্ন তোকে পূরণ করতে হয়েছে, তোর ধম্মেশ্বরের ক্ষমতাই নেই। তোর ধম্মেশ্বরের শুধু ওটা ক্ষমতা নেই, তোর ধম্মেশ্বরের কোনো কিছুতেই ক্ষমতা নেই। তুই অন্যের পুরুষত্বের দিকে আঙুল তুলিস। দেখ তোর ঘরেরই পুরুষত্বহীন তেজপাতা একটা ধম্মেশ্বর, অকাল কুষ্মণ্ডক একটা হচ্ছে তোমার হচ্ছে ওই বউ বেচে খাওয়া, সরি কী যেন বইয়ের রোজগারে খাওয়া পার্টি রয়েছে। কী করে পারলি রে তুই, লোককে জ্ঞান দিস কী করে জ্ঞানদা বুড়ি? হ্যাঁ, আমি বুঝে পাই না ওর লোককে কী করে এই ঝুড়ি ঝুড়ি জ্ঞানের মালাগুলো পরায়, আমি বুঝে পাই না। ছি 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 ছি, এ ভাবো এ সত্যি যদি একটা বাচ্চা জন্ম দিত তার কি হাল হতো। এই বর 6 সিদ্ধান্ত ন্যাকার ল বলাতে ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আজকে যদি সত্যি ট্যাকে যদি একটা বাচ্চা থাকতো, কত থেকে কত আজকে শুধু 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 স্বামীরাই বলে, বউরা বলে না। বউরা তার বরকে ছেড়ে দেয় না, বউরাও 2-4টে কথা শুনিয়ে দেয়। বউরা হাতে না পারলে পাতে মেরে দেয়। হাতে তোমায় মুখে বলতে পারছি না, হাতে মারতে পারছি না, কিন্তু দেখো তোমায় পাতের মধ্যে মারবো, এমন এমন রান্নাই হবে না, চলো খাও, কী খাবা খাও। আমরা কি সাধু নাকি? আমরাও সাধু না, একদমই সাধু না। আমি জাস্ট কন্টেন্ট আর টাকার লোভ, ইনকাম, ভিউজের জন্যে কী করছে আর কী করছে না আমি শুধু দেখলাম। আর মারিয়া, আর এইসব এই বহিনের আজকের এই অধঃপতনের জন্য দায় মারিয়া, একদম মারিয়া তো মারিয়ার কাজ করেছে। দেখো মারিয়া বিয়ে করেছে, মারিয়া কন্টেন্ট করেছে। কি বিস্কুট আছে? হ্যাঁ, মুখটা জ্বলে যাচ্ছে। পুজো করতে করতে চলে এসছে পূজারির ড্রেস দেখবেন, দেখাবো না। পূজারির নিচে আমার নাইটি আর ওপরে এটা আমার পূজারিকে দিয়ে পূজা কেন করা জানো তো? ঠাকুরের কাছে যতটুকু টাইম থাকবে ততক্ষণ মন শান্ত থাকবে। ঠাকুরকে বলবি সব মনের কথাগুলো, সব ঠাকুরের সাথে কথা বলবি। আমার মন শান্তই থাকে যতক্ষণ না তোমার হাই পিচ ভলিউম না কানে আসে। আর ঠাকুরের সঙ্গে মনের যত জ্বালা যত কথা সব বলবি। তোমাকে তো বলি না, বলি ঠাকুরকে বলবি এখন সিংহাসনের কাছে গিয়ে। কথা মানে কথার মারপ্যাচ শিখে রেখেছে, কার কাছ থেকে শিখেছি? শুধু কথা বলতে শিখে গেছে, বড়দের মুখে মুখে তর্ক করা। আই হোপ সেদিনকার লাইভ, যাই হোক, তুমি জানো তোমার লাইভ নিয়ে আমি এখন আমি লাইভ করছি। না তোমার মারিয়ার কাজটা করেছে। দেখো ও নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে ওরা স্বামী স্ত্রী কন্টেন্ট করবে, এটাই স্বাভাবিক। আর ওর বিয়ে তো নতুন হয়নি, কিন্তু ও দেখলো নতুন রূপে তো আর আসতে পারবো না, তাই খেলার চালটা একটু অন্যরকমভাবে এলো। মারিয়ার দোষ, 100% মারিয়ার দোষ। মারিয়ার যদি সেই সময় ভিউজটা এইরকম হারে না বাড়তো, ও এই পাগলামির খেলাতে নামতো না। পাগল ও পুরো, মানে মানে নিজে না, যে সাতির দিমাগ লিখেছিল না একজন তোর কমেন্ট বক্সে, তুই বলেছিলিস বুরবাক সাতির কেসা হুয়া,
তুই সত্যিকারের গবেট, আবার সাতির। গবেট কেন বলতো? গবেট হচ্ছে তুই নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস, আর সাতির এই যে ভিউয়ার্সটা, কোনটা করলে তুই ভিউজটা বেশি পাবি সেই দিকে, মানে বলে না কুচুটে বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি, কুটে ভরপুর তোর মনটা। অ্যাকচুয়ালি তুই কুটে ভর্তি। তোর অন্যের ভিউজ, অন্যের সাকসেস, অন্যের ভালো থাকা, অন্যের স্বামীর সঙ্গে তাদের ভালো সংসার তুই মেনে নিতে পারিস না। দেখ, তুই অ্যাকচুয়ালি তোর মনের ভেতরেই এই নোংরামি চিন্তা আছে। দেখো, ও এই জন্যে টেপিকে সাপোর্ট করতো, ও এই জন্য মন্দিরাকে সাপোর্ট করতো, কারণ এই যে সংসার ভাঙার প্রবণতাটা ওর অনেক দিন ধরে ওর মনের ভেতরে ছিল। আলাদা হবে, আলাদা হবে, আলাদা হবে, আমরা জোড়াতে। আমি ভাবি ও কি করে এতদিন অভিনয় করে ওর স্বামীর সাথে, মানে এই আমাদের সামনে ও এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করেছিল। দেখো, টেপির সাথে আর ওর সাথে কোনো রকমের তফাৎ খুঁজে পাচ্ছ? ম্যান্ডির সাথে ওর সাথে কোনো তফাৎ খুঁজে পাচ্ছ? ম্যান্ডি যখন বেরোচ্ছিল বাড়ি থেকে, ওর যে আদব কায়দাগুলো ছিল তার ভেতরে কিছু ভুল ছিল, ফল্ট ছিল, সে ফল্টগুলোকে ও নিজের কাজে লাগালো, নিজের অস্ত্র হিসেবে লাগা হলো। আর টেপির মতো দেখো, 5 বছর সংসার করার পর টেপির কোনোদিন এই রূপ দেখতে পেয়েছো? এখন বর্তমানে টেপির যে নেকি, ন্যাকা ষষ্ঠী, কুদু থেকে আরও কুদু, আরও মানে কেলা ষষ্ঠী থেকে আরও ষষ্ঠী হয়ে যাচ্ছে, মানে ষষ্ঠী পুজোও হয়নি এমন ভাব চলে এসেছে। এই যে এই ন্যাকামোগুলো, এই 5 বছরে যে সংসার করেছে, ও যে এতটা নোংরা, এতটা যে ও পুরুষের প্রতি আকৃষ্ট, কোনোদিন বুঝতে পেরে চোখে দেখে? ওর সাজ পোশাক, ওর কথা বলা, ওর ভিডিওতে কোনোদিন বোঝা গেছে ওর ভেতরে যে পুরুষের প্রতি ও এত আকর্ষিত? না, বোঝা যায়নি। এখন বুঝতে পারছো? ঠিক এও যে সংসার যে ভাঙার মনটা ওর অনেক আগে থেকেই ছিল, এই জন্য ও টেপিকে সাপোর্ট করতো, এই জন্য ও ম্যান্ডি যখনই বাড়ি ছেড়েছে তখনই ও দৌড়ে চলে গেছে। এইগুলোকে ও যে সাপোর্ট করতো, আর এইগুলোর জন্য ওদেরকে যে ইন্ধন দিত, আজকে তোমরা প্রমাণ পাচ্ছ তো। চাপা কিছু থাকে না। পোকলা বলেছে তো যে ওর সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট থাকতো, মানে এই যে সংসার ছেড়ে বেরিয়ে এসেছে, স্বামী ছেড়ে বেরিয়ে এসেছে, এই যে বাচ্চা ছেড়ে বেরিয়ে এসেছে, এইগুলোতে মনোবল বাড়াতো ও টেপিকে। কিন্তু টেপি আর ফোকলা কখন সরে গেল? যখন দেখলো এই ও তো ছোবল যখন মন্দিরাকে মারতে শুরু করলো, তখন দেখলে এই আজকে ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী, কাল তো আমাদেরও ছোবল মারবে, তখন ওরা কেটে উঠলো। আমি তোমাদের মতো ভিউয়ার্সকে বলছি, সত্যি তোমরা ধন্য, তোমরা ধন্য ওকে এরকম ভালোবাসো, তোমরা ধন্য। ও ধন্য না, তোমরা ধন্য। সত্যি তোমরা একটা দারুণ ব্লগারকে ভালোবাসো, বা একটা দারুণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভালোবাসো, একনিষ্ঠ তোমরা ভালোবাসো, যে সত্যি তারকে নোংরামি করতেও তোমরা হেল্প করছো। হ্যাঁ, তোমাদের কারণেই কিন্তু এরা নোংরামি করার সাহস পায়, যেমন টেপি পেয়েছে, যেমন মন্দিরা পেয়েছে, যেমন এও পেলো। কারণ ও জানে নোংরামিটা করলে আমি আসলে টেপির ভিউজও এত হবে না এখন, এর যা হচ্ছে। যদি একটা টাইমের পর মনে হয় থেমে যায়, গড়ে টেপি এগিয়েই যায়। ইস, আমি মনে মনে ভাবছি, ভগবান, আমার সত্যি বলছি, আমার কষ্ট লেগেছে। আমি ওর সিংহাসন থেকে ঠাকুর নামানোটা আমার বুকের ভেতরে যেন মানে কচর মচর করে উঠেছে, মানে একদম খামচে ধরেছে। ও না যেই বাবা লোকনাথকে ছুঁয়েছে, তখনই আমার বুকের ভেতরে একটা মানে ভেতরে একটা যেন রক্ত, বলে না রক্তর তীব্রতা বেড়ে যায়, বা বুকের ভেতরে যে একটা পালসের ধপধপ ধপধপ করে যে মানে হার্টবিটটা বেড়ে যায়, সেটা আমার যেই ও বাবা লোকনাথকে এরকম করে যে ছুঁয়েছে, আমার বুকের ভেতরে না ধপধপ 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 করতে শুরু করেছে। ঠাকুরকে বড় সিংহাসন, মা দুর্গার কাছ থেকে সব কটাকে আলাদা করে ছোটো ছোটো সিংহাসনে বসেছে। কি কত গুণী দেখেছ? গুণী, প্রচুর গুণী। এ করে লোকের নিন্দা, সত্যি মায়েরি কি হিসেবে করে লোকের নিন্দা, কি হিসেবে অন্যকে জ্ঞান দিতে পারছে আমি ভাবি। আর তোমরা সেই জ্ঞান শোনো, তোমরা প্রবচন যাতে শোনো, সত্যি সে ভালো জ্ঞানী, সে সত্যি ভালো সাংসারিক। যে নিজের সংসার করতে পারে না, সে অন্যের সংসারে জ্ঞান দেয়। যে নিজের বরের সাথে এক ছাদের নিচে থাকতে পারে না, সে অন্যের বরকে গালি দেয়। যে নিজে একটা মানে বাচ্চাকে পৃথিবীতে আনতে পারেনি, সে অন্যের বাচ্চার দিকে আঙুল তোলে। মানে মারাত্মক লেভেল, মারাত্মক উঁচু লেভেল। তো এটা আর কি বলবো, বললাম তো। সত্যি বলছে, আমি এইরকম সংসার ভাঙা বাবার জন্মে দেখিনি, এই প্রথম দেখলাম। দেখবো তো অবশ্যই, সবই কি আমার বাবা দেখিয়ে যাবে নাকি? নতুন নতুন তো যুগে নতুন নতুন তো দেখবো। তো এটা হচ্ছে আমাদের এই অভিনয় জগতের এই নতুন সেরা সংসার ভাঙা দেখলাম।
এটা হচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের সেরা সংসার ভাঙা। হাসতে হাসতে সংসার দুটুকরো, হাসতে হাসতে খুশি। হানিমুন করে আসার পর সংসারের দুভাগ। সত্যি হানিমুন করে এসে বউ ছেড়ে দিল স্বামীকে, দারুণ। হানিমুন করে এসেই বউ ছেড়ে দিল স্বামীকে, দারুণ না টাইটেলটা? এটাই যাবে আজকে টাইটেল। সংসার ভাগ হয়ে গেল, বড় সিংহাসন থেকে ঠাকুর নেমে এলো ছোট ছোট সিংহাসনে। মানুষ বড় থেকে আরও বড়তে যায়, কিন্তু এখন কি করবে, ওর তো কপাল। শোনো, আত্মসম্মান সবার আগে। স্বামীর এই কথা মেনে নেওয়া যাবে না। বলে সুখেতে দুঃখেতে, আমি এখন দেখি বলি সুস্থই অসুস্থই, ভালো মন্দে, সব কিছুতে তোমার সাথে আমি থাকবো, এটাই তবেই হবে। আজকে আমি শুভর উপর আমার অনেক রাগ, অনেক অভিমান, অনেক অভিযোগ, কিন্তু শুভকে যখন আমি শুভর দিকে তাকাই বা শুভর যখন শরীর খারাপ দেখি, আমার সব রাগ অভিমান সব আমি ভুলে যাই। তখন মনে হয় ও ভালো থাকবে, ওর ভালো হওয়াটাই আমার কাছে মেন উদ্দেশ্য। এর বাইরে আমার আর কোনো উদ্দেশ্য নেই, কোনো বিধি নেই। তোমাকে সবাই ছেড়ে চলে যাক, তোমার কাছে কেউ থাকুক চাই না থাকুক, তোমার কাছে তোমার ছেলে মেয়ে থাকুক চাই না থাকুক, তোমার কাছে তোমার ভাই বোন থাকুক চাই না থাকুক, তোমার কাছে আমি আছি। আমি আর যতক্ষণ নিঃশ্বাস আছে আমি আছি, যতক্ষণ তুমি আছো আমি আছি, আমি তোমার পাশে আছি। এটা আমি সব সময় শুভকে বলি, আর এটা আমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছি, এটা আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এটাই, যে আমি সব সময় শুভর পাশে থাকবো, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, যতক্ষণ আমি আছি। আমি শুভর জন্য আমার প্রাণও যদি দিতে হয় আমি দেব, শুভর জন্য যতটা করতে হয় করব। আমি রোজগারের জন্যে না, এত নিচে, এত নীচ কাজ, এত নিম্নরুচির কাজ অসম্ভব ব্যাপার। আমি জাস্ট ভাবছি কন্টেন্ট করতে গিয়ে মানুষ এটাও করে। নতুন খাট, জাজিমটা, গদিটা নাকি পুরনো, ও বলছে প্লাস্টিক তুলে দিয়েছি ইয়ে থাকার জন্যে, কিন্তু প্লাস্টিক তুললেও একটা কাগজের লেখা থাকে। আর এটা আমারও কেমন যেন মনে হলো ওর গদিটা পুরনো হতে পারে, আবার আমি জানি না। আমি ভিউয়ার্সের ওর কমেন্ট বক্সে লিখেছে যে কত সেকেন্ডে দেখলাম গদিটা মনে হয় পুরনো। হ্যাঁ, অন্যের মা বাবার দিকে আঙুল তোলে, তোর মা বাবা কেমন রে? তুই তোর অধঃপতন তুই নিজে ডেকে এনেছিস, কিচ্ছু করার নেই। এবার আসি, মারিয়াকে কেউ গিফট দিয়েছে, হ্যাঁ, টাকা 2400 কত টাকা, 2500 টাকা দিয়েছে। ওই ট্যাক্সটা কেটে নিয়েছে, ওইটা দিয়ে ওর কাছে টাকাটা এসেছে। এরকম অনেক সময় বাইরে থেকে এলেও 2500-3000 টাকা, হয়তো 3000 টাকার মতো পাঠিয়েছে, সেখান থেকে হয়তো একটা ট্যাক্স কাটে, ট্যাক্স কেটে কিন্তু বাইরে থেকে টাকা আসে। যে কোনো, এই যে বারবার বলে না, বাইরে যদি কোনো মানুষ টাকা পাঠায়, সেই টাকা ট্যাক্স ছাড়া কিন্তু আমাদের ভারতে ঢুকবে না। সে ব্যাংকেই আসুক, সে ফোনপে আসুক, গুগল পে আসুক, যে পেতেই যেভাবেই আসুক, সেখান থেকেই কিন্তু একটা ট্যাক্স ভ্যাট কেটেই ঢোকে। তবুও মারিয়ার নতুন সংসার, অনেকে যেহেতু মন্দিরার থ্রুতে প্রচুর মানুষের সাথে মারিয়ার পরিচিত হয়েছে, সেখানটায় মারিয়াকে অনেক মানুষ গিফট পাঠিয়েছে মন্দিরার থ্রুতে। আবার মারিয়াকেও ডাইরেক্ট কেউ দিয়েছে, এটা কিনে নিও ওটা কিনে নিও, নতুন সংসার পাতলে এটা দেয়। তার ভিতরে ওর নাম নিতে ভুলে গেছে। দেখো, এটা অনেকে বলছে নাম নেয়নি, বাবা মানুষকে গিফট দেয় নাম নেওয়ার জন্যে, তাহলে আমরা গিফট দিই কেন? এখন তো আমরা গিফটগুলো দিয়ে আসি, একটা সময় তো কাগজের নামও লিখে দিত, মনে আছে? যে গিফট দিত যেখানটা, সেখানে তার নামটাও লিখে দিত, কারণ অনেক গিফটের ভেতর গিফট হারিয়ে গেলে ওরা খুঁজে পাবে কী করে। এরকম ছোট্ট করে একটা করে কাগজ থাকতো, তার ভেতরে নাম ঠিকানা সব লিখে দিত। ধীরে ধীরে মানুষ আপডেট হয়েছে, ধীরে ধীরে নিয়ম নীতিটা পাল্টেছে। এখন তো অনেক অনুষ্ঠান বাড়িতে কার্ডেই লিখে দেয় কোনো গিফট আনবে না। তবু কি মানুষ খালি হাতে যায়? তবুও যায় না, তবুও মানুষ গিফট নিয়ে যায়। গিফট দিলে, এই যে গিফটটা দিয়েছে, সেই গিফটটা সে যদি না চায়, আমরা গোপন তার নামই করবো, যে চাইবে না বলতে, যে বলো না, আমার নামটা বলো না প্লিজ, আমার নামটা নিও না, কারণ আমি চাই না আমার এটা পাবলিসিটি হোক। আমাকেও যারা দিয়েছে টাকা, অনেক সময় শুভর অসুস্থতাতে দিয়েছে, যে বলেছে নামটা নিও না, তার নাম নিইনি। যে বলেছে, যে কিছু বলেনি, তার নাম কিন্তু আমি সদর্পে নিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি। এটা বলা মানে কি জানো তো,
কোথাও না কোথাও সেই মানুষটারও ভালো লাগে যে সত্যি এরকম সময় একটা জিনিস দিলাম। যাক, কী সুন্দর দেখো আমার নামটা বলেছে এবং মনে রেখেছে আমাকে। মনে রাখা, এই যে ভালোবেসে যে গিফটটা দেওয়া হলো না, সেটা যখন আমরা লোককে দেখাই সেই গিফটগুলো, আর সেই গিফটগুলো নিয়ে তাদের নামগুলো যখন আলোচনা করি, ভালো লাগে, আমাদের ভালো লাগে, একটা আনন্দ লাগে। এই যে যে কোনো মানুষ, এই যে আমরাই যখন গিফট কিষাণুকে জন্মদিনে দিয়েছে, অনেক অনেক মানুষ দিয়েছে, ওরা যখন গিফট দেখাতে বসে তখন এটা দিয়েছে এটা দিয়েছে এটা যখন বলে, যারা যারা দিয়েছে তাদের আনন্দ লাগে কিনা বলো, সত্যিকারে বলবে আনন্দ লাগে কিনা? যখন একটা চ্যানেলের মাধ্যমে তোমাদের নামগুলো শুনছো, বারবার তোমাদের নামগুলো উচ্চারণ হচ্ছে, ভালো লাগে। এটা বড়াই করা না, এটা একটা মনের শান্তি যে যাক, আমি যে টাকাটা দিয়েছি আর এই টাকাটাও কাজে লাগিয়েছে, আর এইটা যে নিজে কানে শুনলাম, ভালো লাগলো। ওরা তো টাকাটা দিয়েছে মন্দিরার হাতে, মন্দিরা ওকে দিয়ে দিয়েছে, দেওয়ার পর নাম্বারও দিয়ে দিয়েছে। ওর নাম্বার, এটাকে পুরো বলে গাফিলতি। মারিয়ার যে কথাগুলো বললো না, পুরো গাফিলতি, মিথ্যা কথা। মারিয়া বললাম না, চোখে মুখে মিথ্যা কথা বলে, একদম চোখে মুখে মিথ্যা কথা বলে। তোমাকে যদি কেউ টাকা, ওরা এগুলোকে পাত্তা দেয় না। অ্যাকচুয়ালি 2000 টাকা তো, ওই জন্য ওইভাবে পাত্তা দেয়নি। 2400 কত টাকাটা, ওখানটা যদি 20400 কত থাকতো, তাহলে ভালো করে মন দিয়ে দেখে নাম্বার ইয়ে করে, যদি হোয়াটসঅ্যাপ নাও খুঁজে পাই, দিদিভাইকে বারবার করে ফোন করে দেখো, 15ই মেয়ের কথা, তারপরেও মন্দিরার মারিয়ার কতবার দেখা হয়েছে। এরা ওর বাড়ি যাচ্ছে, ওরা এর বাড়ি আসছে, ওর মায়ের বাড়ি যাচ্ছে, ওর মা এসে তার ভেতরে জামাই ষষ্ঠী খাচ্ছে, সব হচ্ছে। কিন্তু ওই যেহেতু 2400 কত টাকা, তো তাই নামটা অতটা ক্যাশে নেয়নি। এই অ্যামাউন্টটা যদি একটু মোটা থাকতো, এই অ্যামাউন্টটা যদি একটু বড় থাকতো, তাহলে দেখতা খুঁজে হলেও তোমার হোয়াটসঅ্যাপটা খুঁজে নামটা বের করে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এটা জানাতো। এগুলো লোভী। হ্যাঁ, এরা ছোটোখাটো মাছকে পাত্তা দেয় না। এরা হঠাৎ করে এত ভিউজ, হঠাৎ করে এই সব জায়গায় চলে এসেছে, তো কী ছিলাম কী হলাম। ধরো কারোর অ্যাকাউন্টে 10,000, 12,000, 15,000, 20,000, 25,000, 30,000, 40,000ও ঢুকছে। কারোর অ্যাকাউন্টে ফট করে 1.5 লাখ ঢুকে গেল, 1 থেকে 1.5 লাখ ঢুকে গেছে। সে কী ভাববে? সে নিজেকে কন্ট্রোল করতে পারবে? 30 থেকে 40-এর ওপরে আমার মনে হয় না ওর অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে তো মন্দিরার সঙ্গে মনোমালিন্য হওয়ার পর একদম হয়ে যাওয়ার পর দিগত পরিমাণে একদম ওর চ্যানেল পড়েও গেছিলো। বিয়ের আগে মোটামুটি মারিয়ার চ্যানেল একদম বসে গেছিলো, তখন ওই 10,000, 12,000 কি 15,000, এর বাইরে ও তুলতে পারেনি। আবার এমনও গেছে আমার মনে হয় 2 মাসেও একবার টাকা ঢুকেছে, এটাও হয়েছে, ওর ভিউজ বলছিল। কিন্তু এই বিয়ে হওয়ার পর ফট করে ওর বলে না, কায়াটা সাটাক করে পাল্টে গেল, ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে। একটা ব্ল্যাক একটা চ্যানেল, ডুবন্ত চ্যানেল, ফট করে দাও 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 করে সে দাবানলের মতো জ্বলে উঠেছে। তাহলে অ্যামাউন্টটাও সেই মতনই ঢুকেছে, সেই জায়গা। তারপরে এত কমেন্ট, সেই জায়গায় পড়ে গেছে। সেই জন্য 2400 কত টাকা ও অতটা গায়ে মাখেনি, ও নেবক্ষুনি নাম। ও এমনকি আর ওর সঙ্গে আরও কিছু জোগাড় করি, যখন এটা কিনবো নেবক্ষুনি নাম, নিতও না। আমি বলছি, মারিয়ার চোখে মুখে বলছে উনি ওর নামটা নিতও না। এবং উনি ভাবছে যে টাকাটা মন্দিরাকে দিয়েছি, মন্দিরা থেকে মারিয়া অবধি গেছে কি না এটা নিয়ে উনি একটু চিন্তায় ছিল মনে হয় আমি এটা আইডিয়াই বলছি। আর যদি মারিয়া পেয়ে থাকে যে একটা জিনিস, একটা ভালোবেসে একটা জিনিস দিলাম, অন্তপক্ষে একটা থ্যাংক ইউ, বা অন্তপক্ষে ও যে পেয়েছে সেটুকুও যদি কনফার্ম হতো, ওনার ভালো লাগতো। নাহলে উনি অন্য কোনো সেন্সে বলেনি কিন্তু কথাগুলো। যাই করুক, মানুষ অবশ্যই আজকে অন্যের চ্যানেলটা যখন আমি আমার চ্যানেলের মাধ্যমে যাই, যে রুনা ভিডিওটা দারুণ হয়েছে, বা রুনা আমাকে এই গিফটটা দিয়েছে। এই যে যেমন আমি সেদিনকে শাড়িটা পরেছি, শাড়ি আর গলার সেট কিন্তু একই মানুষ দিয়েছে, একই মানুষ। এবং আজকে অনেক দিন আগে দিয়েছে, আমার পরা হয়েছিল না শাড়িটা, বিয়েবাড়ি যেদিন গেলাম পুজোর সময় দিয়েছে, আমার পড়া হয়নি, আমার দেখানোও হয়নি। সে আসলে চাই না আমি তার নাম বলি, সে বারবার মেনশন করে আমার নাম যেন না নেওয়া হয়, আমার নাম যেন না নেওয়া হয়। কিন্তু আমার বলতে ইচ্ছা করে যে আমি গিফটটা পেয়েছি, এটা কিন্তু আমায় দিয়েছে একজন। সে যখন চায় না, আমি নাম নিইনি, কিন্তু আমি বলেছি এটা কেউ একজন দিয়েছে এবং সে চায় না তার নাম নিতে। তাহলে যে চায় না আর যে দিয়েছে সে নিশ্চয়ই চিনে যাবে তার জিনিসটা, সে দেখেও শান্তি পাবে যে না দেখলা, হ্যাঁ আমার জিনিসটা সীমাদি পড়েছে। যাক, সীমাদি বিয়েবাড়ি গেছে,
এই যে ও যে জিনিসটা দিয়েছে আজকে নয়, অনেক দিন ধরে আমার আলমারিতে পড়ে আছে, আমি বারবার ঘাঁটি, দেখাই, তোমাদের কাছে গলার কাছে নিয়ে গেছি, রেখেছি এগুলো। এটার থেকেও সেদিন যখন আমি পরে বিয়ে বাড়ি গেছি, ও যে আমার গিফটটা দিয়েছে, পুরো ওর মনটা শান্তি হয়ে গেছে। এটা সীমাদি আজকে পুরো হাটটা পরে বিয়ে বাড়ি গেছে, আর আমি ভালোবেসে যে শাড়িটা দিয়েছি সেটা পরেও বিয়ে বাড়ি গেছে। সত্যি সীমাদিকে খুব ভালো লাগছিল। ব্যাস এটাই, এটার বাইরে তারা কিছুই চায় না। এটা হলো ভালোবাসা। একটা জিনিস মানুষ মানুষকে গিফট করলে এটা ভালোবাসা। ঠিক কৃষাণুকেও এইভাবে মানুষ ভালোবাসতো, আর একটু কিছু দিলেই এই পাগলি মানে আমাদের এই বহিনের মাথা খারাপ হয়ে যেত, মাথা খারাপ। যেমন মারিয়ার ভিউজ, মারিয়াকে গিফট দেওয়া নিয়ে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওর কিন্তু ভেতরে ভেতরে বিশাল জেলার্সি হচ্ছে, ভীষণ ওর রাগ হচ্ছে, ওর শরীর ছটফট করছে। ও মারিয়াকে চিবিয়ে, কাঁচা চিবিয়ে নুন লঙ্কা দিয়ে খেয়ে ফেলতো যদি ও এই কীর্তনটা না করতো। দেখ তুই কিন্তু আরও তোর এই ব্লগিংয়ের থেকে, এই যে এই নাটকের থেকে তুই যদি মারিয়াকে ধরতিস না, তুই আরও বেশি মোটা টাকা কামাতিস, বেশি ইনকাম করতিস, বুঝেছিস? কিন্তু না, তুই কন্ট্রোভার্সি না, তুই ব্লগার হবি, তুই মারিয়ার মতো ব্লগার হবি, তুই মন্দিরার মতো ব্লগার হবি, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে খারাপ, ওদের খুব বদনাম, ওদের খুব দুর্নাম। তার জন্য তুই এই খারাপ বিজনেস থেকে এখন ভালো বিজনেসে ঢুকছিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ব্লগারে যাচ্ছিস। তুই এত বিষাক্ত, তুই এত হিংস্র, তোর এক একটা ভিডিও দেখে মানুষের অ্যাটাক এসে যেত, আর তারা তোর বাড়িতে একটা করে চিঠি পাঠিয়ে দিত অ্যাটাক। হ্যাঁ, আমি তো ছেড়ে দিইনি একজনকে, টাইকার পাই শিখে ছেড়ে দিইনি তো, কারণ আমি টেপে আমাকে এমনি নিয়ে করতো না। যদি এই ফ্যামিলির সাথে আমার ক্লোজনেসটা না থাকতো, তাহলে টেপি আমার দিকে কোনো দিন ঘুরেও তাকাতো না বা আমাকে কোনো কেস মেসও দিত না। যেহেতু আমি ওই ফ্যামিলির সাথে অ্যাটাচ ছিলাম, আর সেহেতু টেপি জানে যে টেপির সমস্ত গোপন বিষয়গুলো আমি মোটামুটি জানি, টেপি আমার সাথে বচসায় পেরে উঠবে না। আর ওদেরকে যে ডুবাতে চাইতো, ওই যে টেপি যে ফ্যামিলিটা, যে শ্বশুরবাড়ি, তাদেরকে যে মাথা খুশিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিতে চাইতো, সেটা যে আমার কারণে ডুবাতে পারিনি, ওই কারণে ওর রাগ, হিংসা, জ্বালা, মানে ওর রাগের জ্বালায়ও আমার এগেনস্টে এই কাজটা করেছে। কিন্তু তোকে যতগুলো মানুষ দিয়েছে কী বলতো, তোর উপরে মানে তোর ক্ষিপ্ততা, মানে তোর এই কুর্তা, তোর হিংস্রতা নিতে পারিনি। দেখ মন্দিরার কথাই ভাব, মন্দিরা তখন পাগল হয়ে গেছে যে কিভাবে তোকে জব্দ করবে, কি করে তোকে থামাবে। কারণ তোর এক একটা ভিডিওতে সোমনাথের ওপরে এফেক্ট করছিল। আর দেখো সব হারিয়ে আবার পেয়েছে সেখানে সোমনাথকে, আবার সোমনাথের মতো পুরুষ বলেই ওকে মেনে নিয়েছে, সংসারে নিয়েছে। সে জায়গায় ও আবার সোমনাথকে আবার হারাতে চাইছিল না। এই সাজানোর সংসারটা আবারও যে সাজাতে পেরেছে, সেই সংসারটা নষ্ট করতে চাইছিল না, বুদ্ধিমান তো। সেই জায়গায় তখন তোর এতটা হিংস্রতা, তুই হিংস্র। তোর সাথে যে সত্যি বলছি, তোর শ্বশুরবাড়ির লোকরা যে একই ছাদের নিচে বসবাস করতো, মানে এটা ওদের যে কত জন্মের পাপের ফল সেটা ওরাই জানে। মুক্তি পেল তোর কাছ থেকে, তুইও তোর স্বামীর থেকে মুক্তি পেলি। এই বলছি, বাথরুমে আর রান্নাঘরে কি তালা মেরে যাবি নাকি? মেরে এসছিস? তোর রান্নাঘরে মনে হয় তোর স্বামী সেভাবে ঢুকবে না, তোর মাই তো, শাশুড়ি মাই তো দিয়ে দেবে। ওই আমার এক ব্যাটার খাবার, ওই সকাল 8টায় যায়, রাত 8টায় ঢোকে। তারপরে তোর হাজব্যান্ডও কাজে কর্মে পটু, আর তুই নেই, বাচ্চাটা নেই, তেমন আর কোনো ঝামেলা নেই, নিজেরটা নিজে সব করে নিতে পারবে। বল, মাঝে মাঝে তোর সাথে তো দেখাও করতে যাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো, তোদের তো আর ঝগড়া হয়নি। ওই পরশুকে দেখতে যাবে, কেউ তোকেও একটু আদর টাদর করে আসবে, তোদের তো মিউচুয়াল হয়েছে, তাই না? হ্যাঁ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া নয়, সরি নয়, ডিভোর্স নয়। তাই শাখাও পরবে, পলাও পরবে, সিঁদুরও পরবে, গলায় মালাও পরবে, লাল শাড়িও পরবে, সব করবে। শুধু স্বামীর ভাত খাবো না মা গো, আমি পালায়ে যাই। গানটা আছে না, স্বামীর ভাত খাবো না মা গো, না বাবাকে বলে দে না মা গো, গানটাই তো আমি ভুলে যাই। এই একটা বাজে রোগ, তারা মনে করবো গান আছে আমার, স্বামীর ভাত, স্বামীর ভাত আমি খাবো না সং। আওয়াজ দেখো কেমন এলো।
বাবাকে স্বামীর ভাত খাবো না মা, বল না বাবাকে ভাতের বড়ার ভাই মজা এসেছে। স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে দেওরের বেগুন পোড়াতে মজা এসেছে। গানটা এরকমই ছিল তো। দেওরের ভাত স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। এখন এটাই যুগ, তাই বহিন ওর মা বাবাকে নিয়ে চলে গেছে, স্বামীর ভাত খাবো না। এই বাবা এসএম, দেখো এসএম লেখা আছে, এসএম সীমা মজুমদার আমার ব্যান্ড। দেওরের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। বাপরে প্রচুর গান শুনিয়ে ফেলেছি তোমাদেরকে। স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। বাবা আমার যে কি স্বামীর ভাত খাবো না, কার ভাতে মজা লেগেছে জানো? কার কার ভাতে মজা লেগেছে? স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। আমার বোন স্বামীর ভাত খাবে না, আত্মসম্মানে লেগেছে যে, বল না বাবাকে। স্বামীর ভাত খাবো না মা গো, বল না বাবাকে। আত্মসম্মানে আঘাত লেগেছে মা, বল না বাবাকে। তা আত্মসম্মানে আঘাত লেগেছে আমার বইনের, তো স্বামীর ভাত খাবে না। আমার হাতা আমি কি রোগা টোগা হয়ে গেলাম নাকি? আত্মসম্মান এইখানটায় মারিয়ার ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। বহিন আর মারিয়া অবশ্যই টাকা দিলে মানুষ মানে প্রশংসা শোনার জন্য না, নাম নিতে হবে প্রশংসা, ভালো লাগে। তোমরাও যখন কাউকে গিফট দাও, তোমরা যারা কমেন্ট বক্সে লিখেছো, তোমরাও কাউকে যখন গিফট দাও, সে যদি তোমার চারা নারী হোক, সে যদি তোমার গিফটটা নিয়ে বলে যে খুব সুন্দর হয়েছে বা ভালো হয়েছে বা একটা গিফট দিয়েছে, এটা খুব ভালো লেগেছে, এটা শুনতে ভালো লাগে, এটা মনের একটা আলাদা শান্তি লাগে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। সত্যি বলছি আমার আজকে বহিনের ভিডিও দেখে খারাপ লেগেছে। আমি যতই শত্রু হই, যতই যাই হোক, কারোর সংসার ভেঙে যাক এটা আমি কখনো চাইবো না, কোনো দিন চাইবো না, কোনোভাবে চাইবো না। সবসময় চাইবো তোমরা ভালো থাকো, একটু নাও না মানিয়ে, একটু থাকো না পাশে। আজকে যদি সেরকম খারাপ হয়, যখন বুঝবে না সত্যি হিংস্র কিছু মানুষ আছে, কিছু পুরুষ আছে সত্যি হিংস্র, তারা মহিলাদের মহিলা ভাবে না, তারা হিংস্রতার সব লিমিট ক্রস করে দেয়, তাদের সাথে সংসার করা যায় না, না তাদের সাথে কখনোই করা যায় না। কিন্তু যে হিংস্র নয় তাকে যদি হিংস্র সাজাতে চায় তাই কি হয়? আজকে ও বলছে আমার স্বামী কি বাইরে বেরিয়ে আমার নামে চ্যানেল খুলে কিচ্ছা গাইছে না বলে তার জন্য বিশ্বাস করছো না? তার মানে তো মানুষটা ভালো, তার মানেই তো মানুষটা ভালো যে তোর কিচ্ছা গাইছে না, তোর সম্মান নষ্ট করছে না, তাহলে সেই মানুষটাকে ছাড়ার মানেটা কি? এইটা তোমরা চারিদিকটা বিচার করো, বুদ্ধি লাগাও, তারপরে যে কোনো কাজ করো। সংসার ভাঙার বিরুদ্ধে আমি টেপি সংসারে ফিরুক অনেকবার চেয়েছিলাম, অনেকবার ভিডিওতে বলেছিলাম, আসেনি। মন্দিরার সংসারে ফিরে যাক সবসময় চেয়েছিলাম। মন্দিরা যেদিনই ও সংসারে ফিরে গেছিলো আমি কিন্তু ভিডিও করা বন্ধ করেছিলাম, আমি কিন্তু ওকে নিয়ে কোনো দিন ভিডিও করতাম না। একদম। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা আমার মনের কথা। মানলে না মানলে, কেউ শুনলে শুনলো, কেউ না শুনলে না শুনলো, এটা আমার এই পরিধিতে যে মানুষের মন নিয়ে খেলা হচ্ছে এবং সেই মানুষগুলোর জন্য আমি ভিডিওটা করেছি। তারা মানলে মানলো, না মানলো, আমার কি? আমার বলার কথা আমি বললাম, শোনা না শোনা একেবারে তোমার ইচ্ছা।